এই কোথা থেকে আসছো তুমি? কোথা থেকে আসছো? আমি কাজটা থেকে আসছি। আমার মোটামুটি একটা সাইন্সে আইডেন্টিফাই লাগিয়েছে আর গমনা থেকে বের করে শেয়ার করে ভাষা করে রাখছে। সাহেব স্যার আমি যা প্রায় এদেরকে শেয়ার করে নিয়ে আসছে, এখান থেকে গ্যাস ট্রান্সফার ডিসকাস করে ওরাও তো বাদ করলে খুবই খারাপ স্যার এই অবস্থায়। আর রাত্রে অ্যারেস্ট করতে হবে, ওই ওই যে অ্যারেস্ট একবার করছে ওরকম নেতা স্যার। আরো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। এটাও এটাও মারো মারো মারো। আমি ওদের সামনে বুক পাইতে দাঁড়াইছি, ওরা একবার বুম দিছে, ওই জায়গায় আমার ইচ্ছা মতো পিটাইছে। আমি আমার ছেলেগুলারে নিয়ে জায়গায় চলে আসছি, ভিতরে আইসে আমার পেটের মধ্যে লাত্তি দিছে, আমার বুকের মধ্যে ওরা লাত্তি দিছে। কোনো পুলিশই না, পুলিশ নামে কলঙ্ক। ওরা অকথ্য ভাষায় সাংবাদিকদের গালাগালি করতেছে, মারতেছে। এই যে দেখেন ভিডিও কি করছে আমাকে, এই যে দেখেন আমার পায়েও অনেকগুলো বাড়ি দিয়েছে। এইখানে বাস থেকে নামায়া যাত্রীদের পেটাচ্ছে পুলিশ, তার নিউজ আমরা কভারেজ করে আমাদের উপর হামলা। আমার উপর হামলা হচ্ছে, কভারেজ করার সময় আমি সাধারণ মানুষদেরকে ওরা লাঠি চার্জ করছে। সাধারণ পথচারী রাস্তাতে যাচ্ছে, রিক্সা থেকে নামায়া আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা বাইক ড্রাইভ করতো তাদেরকে ধরে মারছে। আমরা ওইটা কভারেজ করতে গেছি, আমাদের উপরে হামলা করছে। গণমাধ্যমে কোনো নিরাপদ নাই, স্বৈরাচারী অ্যাম্বুলেন্সে কথা বলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ বড়ই বিপদে। হারিয়ে যাচ্ছে জুলাই যোদ্ধা, হারিয়ে যাচ্ছে জুলাইয়ের সেই চেতনা, ওসমান হাদির সেই হত্যার চেষ্টা যেটা ছিল, যেটা হত্যা করেছে, তাদের সকল কিছুকে বেচতে যাচ্ছে। আজকে আপনাদের সামনে সেই তথ্যগুলো নিয়ে এসেছি, যে তথ্যগুলো বাংলাদেশের মানুষের জন্য একটা অশনি সংকেত। তাদের একটি রাগ ছিল, জুলাই যোদ্ধারা যারা শেখ হাসিনাকে তাড়িয়েছে, এই পুলিশের একটা আন্তরিকতা আছে না, একটা মায়া মমতা আছে না, তাদের এই রাগটাকে আজকে কিছুটা হলে একটু হলেও অন্তত প্রয়োগ করেছে, যে রাগের যে ফিডব্যাক সেটা দিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন, যেটা আপনি আমি আমরা বড়ই বিপদগ্রস্ত হতে যাচ্ছি। যে হাসিনার সাজানো যে ফাতানো ফাঁদ ছিল, যেটা ছিল বাংলাদেশের জন্য ভয়ঙ্কর রূপ, ঠিক তেমনি শেখ হাসিনার সেই সাজানো সংসার এখনও টিকে আছে। হয়তো এলোমেলো করেছে, কিন্তু সেটা সাজানো আছে। হয়তো এদিক সেদিক হয়েছেন, উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছেন, হয়তো স্থানান্তর হয়েছেন, কিন্তু তার সেই দোসর, তার সেই সেই মানুষ খেকো সেই প্রাণীগুলো এখনও বসে আছে জায়গা থেকে। বাংলাদেশের গুটি কয়েকজন মানুষের জন্য বারবার বিপ্লবকে ধ্বংস করা হয়, বারবার বিপ্লবটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়। আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে বিষয়গুলো আপনারা এখনও দেখেননি, এখনও জানেন না, এখন এই বিষয়গুলো শুনতে পান নাই, ঠিক সেই কথাগুলো আপনাদেরকে আজকে শোনাবো। প্রথমে একটি কথা বলে নেই, যেহেতু এটা সম্পর্ক প্রশ্নের বাইরে। চরমনের পীর সারা দেশে বলে দিয়েছে যে আমরা হাত পাকা যেখানে দুর্বল, যেখানে পাশ করতে পারবে না, সেখানে তোমরা ধানের শীষে ভোট দিও। এটা হচ্ছে চরমনায়ের পীরের নির্দেশনা কর্মীদের প্রতি, তার মুরিদদের প্রতি। তারা কিন্তু আবার নিছক ইসলামের ধারক বাহক, যেহেতু তাদের দোকানে ভালো খাঁটি ঘি পাওয়া যায়, অন্যের দোকানে নয়। দ্বিতীয় যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশে আজকে, ওসমান হাদির সে বিচার নিয়ে যে হুলস্থুল বাদিয়েছে, প্রকাশ্য সাংবাদিককে পিটানো হয়েছে, প্রকাশ্য মারা হচ্ছে একজন মাকে, প্রকাশ্য একজন বোনকে, কয়েকজন বোনকে তাদের বুট জুতা পায়ে দিয়ে পাড়ানো হয়েছে, দবানো হয়েছে, পিষ্ট করা হয়েছে। আজকে সেই বিষয়গুলো বলবো। জুলাই চেতনা হারিয়ে গেছে, এখন জুলাই যোদ্ধা যা ছিলেন সেটাও হারিয়ে যাবে।
আগামীর বাংলাদেশে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটা একটা সাজানো পাতানো একটা সিস্টেমের নির্বাচন, যেটা বাংলাদেশের মানুষকে ধ্বংস করবে, বাংলাদেশের যারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকে ফাঁসির দিকে নিয়ে যাবে, বাংলাদেশের যারা সত্যের বাহক ধরে আছে তারাই মহা বিপদগ্রস্তে পড়ছে। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো। আমি যেটা দেখতে পাচ্ছি আমার অবজারভেশনে, বাংলাদেশের এই প্রেক্ষাপট যেটা ঘটেছে, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল আমার চোখে পড়ে নাই যেটার প্রতিবাদ জানিয়েছে। যারা আজকে বাংলাদেশের পক্ষে সরগরম, যারা আজকে বড় দল বলে জিকির করছেন, তারাও এখনো পর্যন্ত এই অবস্থা যেটা ঘটেছে, যেটা অমানসিক কার্যক্রম হয়েছে, একজন পুলিশ ডিএমপি কমিশনার সে পিটানোর জন্য নির্দেশ দিয়েছেন, পুলিশ ডাকছে আয় হাদির লাশ নিয়ে যা, এই ধরনের বিভৎসকার একটা রূপ বাংলাদেশে দেখতে পাচ্ছি। মানে আগামীর বাংলাদেশ ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে পড়ার জন্য রেডি হয়ে গেছেন অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। যারা আজকে মুফতি হয়েছেন, কোরআন হাদিসকে মানে অপমান করছেন, অপব্যাখ্যা করছেন, কোরআন এবং হাদিসকে অবমূল্যায়ন করছেন, আজকে তারা এ বিষয়ে কথা বলছেন না। আজকে যারা বিভিন্ন সাহাবা সাহাবি তাবির আজমাইনদের যে বিষয়গুলো ইতিহাসগুলো বিকৃতি করছে, একটার ইতিহাস আরেকটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, একটা সিস্টেম আরেকটা সিস্টেমকে মেনে দিচ্ছে, এই যে পরিস্থিতি ঘটাচ্ছে আজকে তারও বিপরীত ঘটছে, তারাও কথা বলে নাই। সুতরাং তারা টকশোর চাপে পড়ে, দেশের চাপে পড়ে, মানুষের ভোট নেওয়ার জন্য যারা আজকে ফ্যামিলি কার্ড দিচ্ছে তারাই বলছে যে হ্যাঁ ভোট দিতে হবে। একটি দিন বলেছেন তারেক রহমান, কিন্তু বলে বিপদে পড়ে গেছেন। কিন্তু সারা দেশে তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বলে দেওয়া হয়েছে তোমরা কাজ করবে কোনটা, না ভোটের জন্য কাজ। কেন না ভোটের জন্য? না ভোট না দিলে তো খেতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, মিথ্যাবাদী করতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। আজকে জামাত ইসলামকে তারা জালেম বলছে, জুলুমবাজ বলছে, অথচ 5 তারিখের পর থেকে টিআইবি ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি তারা কি করেছে? তারাই অবজারভেশন করে তথ্য নিয়ে জানতে পেরেছে বাংলাদেশের যেটুকু অপরাধ হয়েছেন তার মধ্যে 92% বিএনপি করেছেন, আর 8% অন্য অন্য সকল দল মিলিয়ে করেছেন। তারা বলছেন জামাত ইসলামকে জুলুমবাজ। আজকে ডিএমপির নির্দেশে পুলিশকে পিটানো হয়েছে, এই সাংবাদিককে পেটানো হয়েছে, তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, একবারে ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়েছে। মাকে পেটানো হয়েছেন, বোনদেরকে পেটানো এবং পাড়ানো হয়েছেন, এবং অনেক ভাই গুলিবিদ্ধ আহত, এবং তারা আজকে হাসপাতালে। আপনি কি বলবেন? তাদের একটা পুরনো চাপা কান্না ছিল, সেটা একটু কিছুটা ক্ষোভ ঝেড়েছে আর কি, যেটা বাস্তবতা সেটাই বলছি। তারা ভেবেছিল যে আমাদের মা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, আবার তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, আবার তারা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে তো পিটাতেই হবে, তাদেরকে তো দেশান্তর করতে হবে। সুতরাং তাদের মধ্যে একটা ক্ষোভ আছে যে এই কাজটা করতে হবে, এই কাজ করেই আমাদেরকে আগামীর পথ আমাদেরকে সুগম করতে হবে। সুতরাং আগামীর বাংলাদেশের মাধ্যম যেটা হচ্ছে, তারা চাচ্ছে যে জুলাই যুদ্ধকে সম্পূর্ণ বিলুপ্ত করতে। তারা কোনো জুলাই যুদ্ধ থাকবে না বাংলাদেশে, একমাত্র শুধুমাত্র তারা থাকবে, কোনো গণতন্ত্র থাকবে না, অন্য কোনো দলও থাকবে না, কোনো প্রতিবাদী কণ্ঠ থাকবে না, বিরোধী দল থাকবে না। দেখেন তাবেদারি সবাই করবে, মিডিয়া বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, আর্মি বলেন, সকল বাহিনীগুলো তাদের তাবেদা করবে। এই তাবেদারের মধ্য দিয়ে শেখ হাসিনা যেমন স্বৈরাচার হয়ে উঠেছিলেন, আজকে সেই তাবেদারি করার জন্য এরাও স্বৈরাচার হয়ে উঠছে। কারণ অসঙ্গতি যে বিষয়গুলো কখনোই সঙ্গতি চাচ্ছে না। সুতরাং তারা চাচ্ছে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মানে খুন, হুমকি, গুম, সকল কিছুকে বৈধতা দিয়ে পুরনো বাংলাদেশের মধ্যে ফিরে যেতে। কিন্তু তারা চাচ্ছে না নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ জুলাই যোদ্ধারা চেয়েছিলেন, যারা আজকে তাদের কথা বলার মতো শক্তি জুগিয়েছেন, যারা আজকে তাদের প্রশাসনকে ঠিক করে দিয়েছেন, তারা আজকে ভালোবাসা দিয়ে এই দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রেখেছেন, এদেশের রাজনৈতিক দলের প্রেক্ষাপটকে তৈরি করেছেন, ভোট দেওয়ার একটা সুস্থ পরিবেশ তৈরি করেছেন, আজকে তাদেরকে ফাঁসির দিকে যেতে হচ্ছে ধাপে ধাপে, এবং সেটাই ঘটবে। আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার, বাট যে ঘটনা ঘটছে আমাকে বলতেই হবে। সত্যকে সত্য কথা বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। যদি আপনি এটুকুই হিম্মত আপনি রাখেন, জেনে রাখুন আগামীর বাংলাদেশ আপনার কাছে। কিন্তু না, কিছু পাঁচাটা গোলাম, কিছু পাঁচাটা মিডিয়া, কিছু পাঁচাটা এই যে প্রশাসন তারা আছে, তাদেরকে পা চেটে চেটে তাদেরকে ফুলে ফাঁপিয়ে দিয়ে এমনভাবে তৈরি করে তারা আগামীর বাংলাদেশে কিছু দেখতে পায় না, শুধু স্বৈরাচারের পথটা দেখতে পায়।
অন্য কিছু দেখতে পারেন। সুতরাং আজকের ভিডিওগুলো আপনারা দেখুন, দেখে মন্তব্য করুন, তারপরে হয়তোবা আপনারা অনেক কিছু দেখতে পাবেন, আরও কিছু দেখুন। তোমার প্রশ্ন উত্তর দেওয়ার বাধ্য নই। তুমি কি স্পাইং করতেছো নাকি? নো নো নেভার। বিএনপি ক্ষমতা আছে নাকি এখন? আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অনেকটা বিএনপি কিন্তু সেইভাবে নির্বাচিত হতে চাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন আসিফ। দুর্বল স্ক্রিপ্টে হাসিনা কাজ করতো, মনে আছে আপনাদের? মনিরুল, বেনজির, হারুন, বিপ্লব, এরা দুর্বল স্ক্রিপ্ট করে জঙ্গি দমন, জঙ্গি হত্যা, এ বাড়িতে ওটা, ও বাড়িতে অনেক কাহিনী ঘটাতো এবং আমাদের গণমাধ্যম এগুলোকে সত্য হিসেবে দেখানোর চেষ্টা করতো। কিন্তু দিন শেষে মানুষ একটা অবিশ্বাস করতো না। হাসিনার 15-16 বছরে এই দুর্বল স্ক্রিপ্টে হাসিনা বা আমাদের নিরাপত্তা বাহিনী, কাউন্টার টেরোরিজম, সব ডিপার্টমেন্ট, র্যাব, পুলিশ, তারা বারবার বিতর্কিত হয়েছিল এই দুর্বল স্ক্রিপ্টের জন্য। কয়েকটি তথ্য এসে, গোয়েন্দা তথ্য এরকম আসলে যে জামাতের এই হ্যাকিংটির সাথে জড়িত ছিলেন একটি বড় দলের দুজন গুরুত্বপূর্ণ ইয়াং লিডার। নামটা আমি সঙ্গত কারণে বলতে চাই না, সাংকেতিক ওয়ার্ড হয়তো বলতে পারি, WA এবং MA, ধরেন এই টাইপের কিছু ওয়ার্ড আসছে আমাদের কাছে। এখন বিষয় হলো, এটা কনফার্ম আমি জানি না, কিছু তথ্য সূত্রের জন্য আমি নামটা ফ্লাশ করছি না, এটা আমাদের দায়িত্বশীলের কাজ। আমরা সব বিষয়ে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ফ্লাশ করার দায়িত্ব না সাংবাদিকদের জন্য। তো বলা হচ্ছে একটি বড় দলের দুজন ব্যক্তি আমাদের একটি শত্রু রাষ্ট্রের সাথে কানেক্ট ছিলেন, সেখান থেকে একটি বিশেষ লিঙ্ক আনা হয়, অর্থাৎ শত্রু রাষ্ট্রটি সেই বড় দলের দুজন ব্যক্তিকে সাহায্য করে একটি বিশেষ লিঙ্ক পাঠিয়ে অথেন্টিক কোড দিয়েছেন বা পাসওয়ার্ড দিয়েছেন, সরাসরি সেই শত্রু রাষ্ট্রের কাছে পুরো পাসওয়ার্ড চলে যায় এবং পুরোপুরি সেটা হ্যাক হয়ে তাদের নিয়ন্ত্রণে চলে যায়। তারপর সেখান থেকে আপত্তি করে একটি নারীদের বিষয়ে পোস্ট হয়, ধরেন, কারণ এটি একটা পরিকল্পিত, বোঝা যাচ্ছে। জামাতের আমিরের সাম্প্রতিক যতগুলো বক্তব্য আমরা দেখেছি, এটা বিরোধী দল বলে না, রাষ্ট্রের রাজনীতিতে শিষ্টাচার বা সৌন্দর্যের জায়গা থেকে আমি বলবো যে তিনি নারীদের কর্মঘণ্টা কমানো, তাদেরকে মা বোন সম্বোধন করা বেশ সুন্দর করে প্রেজেন্ট করেন। তিনি এইভাবে কাউকে বেশ্যা বা পতিতা তুলনা করবেন, এটা অ্যাটলিস্ট আমি বিশ্বাস করিনি। আর ঢুকে পড়ে, মানে যখন তারা বুঝতে পারে এটা নিয়ে বড় কিছু ঘটতে যাচ্ছে, তখন তারা প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়ে। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আওয়ামী লীগ এবং জামাতের একটা মিল আছে। মিল কি জানেন? তারা তাদের মেধাবী মুখগুলোকে যোগ্য জায়গায় বসায়। সবসময় দেখবেন আওয়ামী লীগের মধ্যে মেধাবী লোকগুলো সবসময় ভালো ভালো জায়গায় বসে। তাদের রাজনৈতিক নেতারা যত বড় বকওয়াস হোক না কেন, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো তারা মেধাবী বসায়। যেমন ধরেন গবেষণা সেল, বাংলাদেশের সবচেয়ে বড় তারকারা কারা? আওয়ামী লীগ করে। কেন আওয়ামী লীগ করে? তো বিষয়টা হয় যে জামাত শিবিরের আইটি যারা খুব পাওয়ারফুল ছেলেগুলো, বুয়েটের থেকে পাশ করা বা বিদেশ থেকে এসছে, আমি যাদেরকে মোটামুটি চিনি, এরা এটার মধ্যে ঢুকে যায় এবং এটার পুরো নথি বের করে ফেলে। বের করার কারণে যেটা হয় যে এখানে একটা ছেলে আছে যার আমি যতটুকু জানি তিনি বাঁশের কেল্লার অ্যাডমিন ছিলেন। মেইন বাঁশের কেল্লা যেটা চালানো হতো, হাসিনা তার 15 বছরের বাঁশের কেল্লা কাউকে ধরতে পারে না, মানে মূল যে ছেলেটা, তার সাথে আমার 5 তারিখের পর পরিচয় হয়েছে, সেই ছেলেটাকে আমি সেখানে দেখছি, মানে টেলিভিশনের ভিডিওতে দেখছি, সে ওখানে দাঁড়িয়ে আছে, যে টিমটা প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে এসেছিল। তো বাঁশের কেল্লাকে ধরতে পারে না হাসিনার পুরো নেটওয়ার্ক, তার মানে তারা কতটা মেধা নিয়ে চলে বুঝতে পারছেন তো।